আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর তোমার 11 অধ্যায়ের যে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত যে চ্যাপ্টারটা আছে, এই একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আজকে থেকে বা এই পর্ব থেকে আমরা তোমাদের যে 11 অধ্যায়ের যে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর একদম প্রথম থেকে সমাধান করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তো দেখো, আমরা এই সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি চ্যাপ্টারের মধ্যে চলে যাচ্ছি। কি আছে তো দেখো, এই চ্যাপ্টারটার নামটাই হচ্ছে যে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। তো সবার আগে আমাদের জানতে হবে যে অনুপাতটা আসলে কি। অনুপাতটা কি? অনুপাতটা আসলে হচ্ছে যে একই জাতীয় দুইটা রাশির মধ্যে তুলনা। একই জাতীয় দুইটা রাশির মধ্যে তুলনা, অর্থাৎ একটা রাশি আরেকটা রাশির তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, এই তুলনাটাই হচ্ছে আসলে কি অনুপাত। যেমন ধরো, আমরা যদি বলি আমার ওজন হচ্ছে 50 কেজি, তোমার হচ্ছে আরেকজনের ওজন হচ্ছে 100 কেজি। 100 কেজি, তাহলে এখন দেখো, এইটাও হচ্ছে আমার ওজনটা হচ্ছে কেজিতে, আরেকজনের ওজনটা হচ্ছে কি কেজিতে। এখন আমি যদি এই দুইটার সাথে যদি কম্পেয়ার করি বা তুলনা করি, তখন আমি বলতে পারি যে এই যে অপর যে ব্যক্তিটা আছে, এই অপর ব্যক্তির ওজন আমার ওজনের কত গুণ? 2 গুণ। অথবা আমি এটা তুলনা করে এভাবেও বলতে পারি যে আমার ওজন এই ব্যক্তির ওজনের তুলনায় কতটুকু? অর্ধেক। এটা আমরা বলতে পারি। তাহলে দেখো, অনুপাতটা আসলে হচ্ছে এই যে একই জাতীয় দুইটা রাশির মধ্যে যে তুলনা করা হয়, সেই তুলনাটাই হচ্ছে অনুপাত। তো অনুপাতটাকে, যেমন ধরো এখানে আমাদের যদি দুইটা রাশি থাকে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি পি ইস টু কিউ বা পি অনুপাত কিউ, এইভাবে আমরা লিখতে পারি। এই অনুপাতটাকে আবার আমরা ভাগ আকারেও প্রকাশ করতে পারি, অর্থাৎ পি ইস টু কিউ, এটাকে এইভাবে লেখা যায় পি ডিভাইডেড বাই কিউ। এইভাবে আমরা এটাকে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এই অনুপাতের ক্ষেত্রে এই যে প্রথম যে রাশিটা থাকে, সেটাকে বলা হয় পূর্ব রাশি। এটাকে কি রাশি বলা হয়? পূর্ব রাশি বলা হয়। এবং এই যে পরে যে রাশিটা থাকে, এটাকে বলা হয় উত্তর রাশি। আশা করি বুঝতে পেরেছো। এই যে প্রথম যে রাশিটা থাকে, সেটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরেরটাকে বলা হয় উত্তর রাশি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে আসলে অনুপাতটা কি, যে একই জাতীয় দুইটা রাশির মধ্যে তুলনা, যে একটার তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, এই যে আসলে এই তুলনাটাই হচ্ছে অনুপাত। আমরা আসলে দেখো, আমরা যে আসলে তোমাদের যে চ্যাপ্টার আমরা যেভাবে আসলে করাচ্ছি, অঙ্কগুলো করাচ্ছি, আমরা চাচ্ছি যে তোমাদের যে মেইন বইয়ের মধ্যে যে প্রবলেমগুলো আছে, আমরা মেইন বইয়ের প্রবলেমগুলো সবগুলো সলভ করে দিব। এবং আমরা এই মেইন বইয়ের মধ্যে যতটুকু প্রবলেম, মানে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য যতটুকু দরকার, ঠিক ততটুকু নিয়েই আমরা আলোচনা করতেছি। আমরা বাইরে এক্সট্রা কোথাও যাচ্ছি না, যাতে তোমাদের অন্ততপক্ষে মেইন বইয়ের অঙ্কগুলো করতে কোনো সমস্যা না হয়। তো আশা করি তোমরা অনুপাতটা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, আমরা যদি সমানুপাতটা নিয়ে কথা বলি, সমানুপাত দেখো, আমাদের প্রথমে তোমাদের বই যখন তোমরা খুলবে 11 চ্যাপ্টারে আইসা, প্রথমেই দেখবা যে অনুপাত নিয়ে কথাবার্তা বলা আছে। তো অনুপাতটা নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলেছি। তো এখন আমরা যদি যাই সমানুপাতটা আসলে কি। তো সমানুপাতটা হচ্ছে, ধরো আমাদের চারটা রাশি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। এরকমের ধরো চারটা রাশি। এই চারটা রাশির প্রথম দুইটা রাশির অনুপাত এবং 3 নাম্বার এবং 4 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার রাশির অনুপাত, 3 নাম্বার আর 4 নাম্বার রাশির অনুপাত যদি পরস্পর সমান হয়, তখন এই রাশি চারটাকে আমরা বলতে পারি পরস্পরের সমানুপাত। এই রাশি চারটা নিয়ে কি তৈরি হবে? একটা সমানুপাত তৈরি হবে। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি a is to b equal to c is to d হয়। অর্থাৎ a আর b এর অনুপাত, c আর d এর অনুপাত যদি পরস্পর কি হয়? সমান হয়, তখন এই রাশি চারটাকে আমরা একত্রে কি বলতে পারি? সমানুপাত বলতে পারি। এখন এই সমানুপাত হওয়ার ক্ষেত্রে, সমানুপাতের বেলায় তোমার এই যে রাশিগুলো, এই যে অর্থাৎ আমাদের চারটা রাশি একই হওয়ার কোনো দরকার নাই বা প্রয়োজন নাই। আমরা যখন অনুপাত নিয়ে কথাবার্তা বলেছিলাম, অনুপাতের বেলা আমরা বলেছিলাম যে কি, যে দুইটা একই জাতীয় রাশি। এখানে তো রাশি চারটা, এই চারটা রাশির একই জাতীয় হওয়ার কোনো দরকার নেই। আমাদের শুধুমাত্র এই যে দেখো, এই প্রথম দুইটাই, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই দুইটা একই জাতীয় রাশি হলে হবে, এবং সি এবং ডি এই দুইটাকে একই জাতীয় রাশি হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমানুপাতের বেলায় এই প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত
তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের কি হবে, সমান হবে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, পরস্পরের সমানুপাত বলতে পারবো। এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারতাম, a ডিভাইডেড বাই b ইকুয়াল টু c ডিভাইডেড বাই d। এইভাবে এটাকে কি করা যায়, প্রকাশ করা যায়। এখন তোমাদের বইয়ের মধ্যে একটা দেখো অনুপাত দেয়া আছে, হ্যাঁ, তো দেখো একটু খেয়াল করো, তোমাদের একটা উদাহরণ দেয়া আছে যে দুইটা ত্রিভুজ, হ্যাঁ, ধরো এ একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে এ ত্রিভুজ, এটা হচ্ছে ধরো এ ত্রিভুজ, তারপর হচ্ছে আরেকটা ত্রিভুজ দেয়া আছে, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের বি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের বি ত্রিভুজ বি, ঠিক আছে। এখন এইটার উচ্চতা হচ্ছে ধরো এইচ মিটার, এইটার উচ্চতা এই থেকে এই পর্যন্ত, এটার উচ্চতা হচ্ছে কত মিটার, এইচ মিটার, এটার উচ্চতা আমরা পেয়েছি এইচ মিটার। এইটার এই যে ভূমি, এই ভূমিটার মান হচ্ছে এ, এইটার ভূমি হচ্ছে আমাদের বি। তাহলে এই দুইটার ক্ষেত্রফল দেখো, এইটা এই এ ত্রিভুজ এবং এটা হচ্ছে বি ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল কি হবে, দেখো ক্ষেত্রফলের অনুপাত হবে a ডিভাইডেড বাই b অথবা a:b। দেখো আমরা প্রথমেই বলে এসেছিলাম যে অনুপাতটাকে যেমন p:q যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি p ডিভাইডেড বাই q, এইভাবে আমরা লিখতে পারি। এখন এই যে ত্রিভুজ দুইটা আছে, এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাতটা আমরা লিখতে পারি a অর্থাৎ a ডিভাইডেড বাই b ইকুয়াল টু, দেখো এই যে a ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে a হচ্ছে হাফ, এটার ভূমি হচ্ছে আমাদের কত a হচ্ছে a ইনটু এটার উচ্চতা হচ্ছে আমাদের h, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই ত্রিভুজের বেলায় ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আবার সেম হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু দেখো এটার ভূমি হচ্ছে b, এই লিখলাম b ইনটু উচ্চতা হচ্ছে আমাদের কত h, তাহলে এইখানে হাফ হাফ কাটা যায়, h কাটা যায়, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি a:b ইকুয়াল টু a:b। খেয়াল করো এখানে a:b, দেখো এই a আর b এই দুটো ছিল ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ ত্রিভুজের ক্ষেত্রফল এবং বি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে তাদের, এই দেখো এখানে এ ছিল কি এই ত্রিভুজটার ভূমি এবং বি ছিল এই ত্রিভুজটার ভূমি, তাহলে এই যে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা তাদের ভূমির অনুপাতের সমান। তাহলে এইটাই হচ্ছে, তাহলে দেখো এখানে এই দুইটার অনুপাত, এই দুইটা হচ্ছে ক্ষেত্রফল, এই দুটো হচ্ছে তাদের ভূমি। এখানে এ আর বি এই প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, দেখো এখানে তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের কি হয়েছে, সমান হয়েছে, তাহলে এই চারটাকে আমরা একত্রে বলতে পারবো পরস্পর সমানুপাত। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা তোমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তো দেখো ক্রমিক সমানুপাতের মধ্যে কি আছে, যে আমাদের তিনটা রাশি, দেখো আমাদের তিনটা রাশি, যেমন একটা হচ্ছে a, আরেকটা হচ্ছে b, আরেকটা হচ্ছে c, a b c, এই হচ্ছে আমাদের তিনটা হচ্ছে রাশি। এই তিনটা রাশির মধ্যে যদি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হয়, তখন এই রাশি তিনটাকে বলা হয় পরস্পর ক্রমিক সমানুপাত। এদেরকে বলা হয়, এই সবগুলোকে একত্রে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। তো দেখো আমরা এখানে তোমার দেখো a:b ইকুয়াল টু b:c, মানে আমরা তোমাদেরকে বলেছি প্রথম দুইটার অনুপাত, মানে অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার রাশির অনুপাত, 2 নাম্বার আর 3 নাম্বার রাশির অনুপাত কি হবে, পরস্পর সমান হবে। তখন আমরা এটাকে লিখতে পারি a:b ইকুয়াল টু b:c, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত পরস্পর কি হচ্ছে, সমান হচ্ছে। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি a ডিভাইডেড বাই b ইকুয়াল টু b ডিভাইডেড বাই c, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন দেখো এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে এই b এর সাথে এই b যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়, b স্কয়ার ইকুয়াল টু এর সাথে যদি আমরা c গুণ করি তাহলে হবে কি ac, তাহলে b স্কয়ার ইকুয়াল টু কি হবে, ac হবে। অর্থাৎ এই যে মাঝখানের রাশিটা, এই মাঝখানের রাশিটাকে যদি আমরা বর্গ করি বা স্কয়ার করি তাহলে সেটার মান হবে প্রথম এবং 3 নাম্বার, মানে 1 নাম্বার এবং 3 নাম্বার রাশির গুণফলের সমান। এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতির বেলা, ঠিক আছে। তাহলে অর্থাৎ আবার এটা খেয়াল করো, আমাদের যদি ধরো তিনটা রাশি থাকে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y আর একটা হচ্ছে z, x y z, এখানে x হচ্ছে প্রথম রাশি, y হচ্ছে মধ্য রাশি আর z হচ্ছে আমাদের শেষের রাশি। তাহলে x y z এই তিনটাকে আমরা ক্রমিক সমানুপাতি কখন বলতে পারবো, যদি এই y স্কয়ার ইকুয়াল টু x আর z, x এবং z এর সমান হয়, তখন আমরা এই x y z কে বলতে পারবো কি, ক্রমিক সমানুপাতি। আশা করি
তোমরা এই ক্রমিক সমানুপাতীয় এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে ক্রমিক সমানুপাতি আমাদের যে কোন কাজে লাগবে, আমাদের যে অঙ্ক যখন করতে যাব দেখবা এক্স ওয়াই জেড এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, তখন সেখান থেকে এই সমীকরণটা ব্যবহার করে অর্থাৎ এই যে মাঝখানের রাশিটার বর্গ করে মাঝখানের রাশিটার বর্গ প্রথম এবং 3 নাম্বার 1 নাম্বার এবং 3 নাম্বার রাশির গুণফলের সমান হয়, এটা ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হবে। এইটা থেকে এই যে ক্রমিক সমানুপাতি থেকে যে অঙ্কগুলো আসে সেখান থেকে আমরা এখন একটা অঙ্ক করব, সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের উদাহরণ নাম্বার 3 নাম্বার অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো দেখো আমাদের 3 নাম্বার অঙ্কটা কি আছে, তো দেখো উদাহরণ নাম্বার 3 এখানে প্রশ্নে বলছে যদি a is to b equal to b is to c হয়, a is to b এবং b is to যদি c হয় তাহলে প্রমাণ করো, প্রমাণ করতে বলছে a plus b divided by b plus c whole square equal to a square plus b square divided by b square plus c square। দেখো আমাদের এখানে দেয়া আছে a is to b এবং b is to c, এই দুইটা হচ্ছে যদি পরস্পর সমান হয় তবে দেখাও যে এইটা পরস্পর সমান। তো দেখো এইখান থেকে তাহলে এটা থেকে এটা আমরা প্রমাণ করব, তো আমরা একটু দেখো কি প্রমাণ করি। এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a divided by b equal to b divided by c। তাহলে এখান থেকে আমাদের আসে কি b গুণ করলে এখানে হবে b স্কয়ার equal to এর সাথে c গুণ করলে এখানে হবে আমাদের ac, b স্কয়ার equal to কি থাকবে, b স্কয়ার equal to ac চলে আসবে। তো এই পর্যন্ত আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা এইখান থেকে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল a plus b divided by b plus c whole square, এটা ছিল আমাদের বাম পাশে। তাহলে এখন a plus b হোল স্কয়ারের যদি সূত্র নেই তাহলে আমাদের হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস a হচ্ছে b স্কয়ার, আর নিচে দেখো b plus c হোল স্কয়ার আছে, b plus c হোল স্কয়ার, তাহলে b plus c হোল স্কয়ারের সূত্র কি হবে, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, এখানে এই যে a স্কয়ারের জায়গায় a স্কয়ার লিখলাম প্লাস 2ab এর জায়গায় 2ab যেমন আছে তেমন। এখন দেখো b স্কয়ার, দেখো আমরা এখানে একটা সমীকরণ বের করে রেখেছিলাম b স্কয়ার ইকুয়াল টু ac, b স্কয়ার ইকুয়াল টু ac। তাহলে এই যে b স্কয়ার ইকুয়াল টু ac, এই b স্কয়ারের পরিবর্তে আমি ac লিখতে পারি। এরপরে দেখো নিচে চলে আসে, দেখো b স্কয়ার আছে, b স্কয়ার এটার পরিবর্তে আমরা ac লিখতে পারি, এই হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 2bc প্লাস c স্কয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো এরপরে আমরা এখান থেকে দেখো উপরে যদি আসি, আমরা এই উপর থেকে এটার মধ্যে দেখো এই আছে, এটার মধ্যেও এই আছে, এটার মধ্যেও এই আছে, প্রত্যেকটা পদের মধ্যেই আছে। তাহলে এখান থেকে আমরা সবগুলো থেকে এটা কমন নিতে পারি। এ যদি কমন নেই তাহলে দেখো এখানে a স্কয়ার ছিল, এ কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে a, এই প্লাসটা এই প্লাস, দেখো 2ab থেকে যদি আমরা এটা কমন নেই তাহলে এখানে থাকে আমাদের 2b, এই হচ্ছে প্লাস ac থেকে যদি এটা কমন নেই তাহলে আমাদের এখানে থাকে আমাদের শুধুমাত্র c। আর এখানে আমাদের দেখো সরি এখানে প্লাস ছিল, এখানে সবগুলো থেকে আমরা c কমন নিব, c যদি কমন নেই তাহলে এখানে থাকে আমাদের a প্লাস এখানে থাকে 2b প্লাস এখানে থাকে আমাদের শুধুমাত্র c। তো দেখো এই পদটা এবং এই পদটা একদম একই, তাহলে দেখো এইটার সাথে এইটা কাটা যায়, তাহলে আমাদের বাম পক্ষে কি থাকে a ডিভাইডেড বাই c। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান চলে আসছে a ডিভাইডেড বাই c। এখন আমরা যদি এখান থেকে রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে কি ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে আসি আমরা, এ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে b স্কয়ারের মানটা হচ্ছে, b স্কয়ারের মান হচ্ছে ac, এই b স্কয়ারের পরিবর্তে আমি ac টা লিখে দিলাম, এই b স্কয়ারের পরিবর্তে এখানে লিখব ac প্লাস এই হচ্ছে c স্কয়ার। এরপরে আসি দেখো উপর থেকে a কমন যায়, তাহলে এখানে থাকে a প্লাস c, নিচ থেকে দেখো c কমন যায়, তাহলে থাকে আমাদের a প্লাস c কাটা যায়, তাহলে এখানে থাকে a ডিভাইডেড বাই c। তো দেখো আমাদের বাম পক্ষ ছিল a ডিভাইডেড বাই c এবং ডান পক্ষ কি চলে আসছে a ডিভাইডেড বাই c চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে তোমার a is to b এবং b is to c যদি পরস্পর সমান হয় তখন a plus b divided by b plus c whole square equal to a square plus b square divided by b square plus c square, এই দুইটা হচ্ছে পরস্পর সমান। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাকে আমাদের প্রমাণ করতে বলছে, এই হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা
সকলেই এটা বুঝতে পেরেছো। এই যে উদাহরণ নাম্বার 3 এর যে অঙ্কটা আছে এটা সকলেই বুঝতে পেরেছো। তো এই পর্বে, প্রথম পর্বে আমরা এই পর্যন্তই সমাপ্ত, এবং পরবর্তী পর্বে দ্বিতীয় পর্বটা তোমাদের দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো। কারণ হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা শিখব কিভাবে একান্তরকরণ করতে হয়, ব্যস্তকরণ করতে হয়, তারপর হচ্ছে যোজন বিয়োজন, এবং এই যোজন বিয়োজনটা তোমরা আশা করি তোমরা সকলেই জানো, তারপর আমরা দেখাবো যারা জানো না তাদের জন্য এই যোজন বিয়োজনটা খুবই দরকার হবে। কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করতে গেলে প্রত্যেকটা না, ম্যাক্সিমাম অঙ্ক যখন আমরা করতে যাব তখন এই যোজন বিয়োজন এটা আমাদের ফেস করতে হবে, এবং এটা আমাদের পরের যে পর্ব আছে সেই পর্বে আমরা সেটা শেখাবো। তোমরা সকলেই আমাদের সাথে থাকবে, এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।